সেবি সম্প্রতি বিনিয়োগের দুনিয়ায় নতুন একটা জিনিস এনেছে যার নাম স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড বা সংক্ষেপে এসআইএফ। কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যি একেবারে নতুন কিছু, নাকি কোনো পুরনো ধারণারই একটা নতুন মোড়ক? চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, আজকাল তো সব কিছুরই একটা প্রো বা প্রিমিয়াম ভার্সন থাকে, তাই না? অ্যাপস থেকে শুরু করে এয়ারলাইন টিকিট পর্যন্ত। একবার ভাবুন তো, যদি মিউচুয়াল ফান্ডেরও এমন একটা ভিআইপি সংস্করণ থাকতো তাহলে কেমন হতো? এসআইএফকে অনেকটা সেইভাবেই ভাবা যেতে পারে। এটা যেন সাধারণ মিউচুয়াল ফান্ড আর হাই এন্ড ইনভেস্টমেন্ট সার্ভিসগুলোর মধ্যে একটা ব্রিজ তৈরি করছে। তো সোজা কথায় সেফ জিনিসটা কি? দেখুন, এটা বাজারের একটা খালি জায়গা পূরণ করার জন্য ডিজাইন করা হয়েছে। মানে এটা মিউচুয়াল ফান্ডের কাঠামোর মধ্যেই এমন কিছু অ্যাডভান্স স্ট্র্যাটেজি ব্যবহারের সুযোগ করে দেয় যা আগে শুধু অনেক বড় বিনিয়োগকারীদের জন্যই খোলা ছিল। যেমন ধরুন, বাজার যখন পড়ছে তখনও লাভ করার সুযোগ তৈরি করা। আচ্ছা, তাহলে নিয়মকানুনের দিক থেকে এই এসআইআইএফ ঠিক কোথায় দাঁড়াচ্ছে? আসুন বিনিয়োগের দুনিয়ায় এর সঠিক জায়গাটা খুঁজে বের করা যাক। সিআইএফকে বুঝতে হলে আসুন দেখি ইনভেস্টমেন্টের জগতে এর জায়গাটা ঠিক কোথায়। এর এন্ট্রি পয়েন্ট হল 10 লক্ষ টাকা, যা অন্য হাই এন্ড প্রোডাক্টের তুলনায় কিছুটা হলেও কম। এর ঠিক এক ধাপ ওপরেই আছে পিএমএস, যেখানে বিনিয়োগ শুরু করতে প্রয়োজন হয় কমপক্ষে 50 লক্ষ টাকা। আর একদম টপে আছে এআইএফ ক্যাটেগরি 3, যেখানে মিনিমাম ইনভেস্টমেন্ট হল 1 কোটি টাকা। তো এই ছবিটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইএফ কিন্তু একটা ইন্টারেস্টিং মাঝের রাস্তা তৈরি করছে। আচ্ছা, এবার আসুন এই টেবিলটা একটু ভালো করে দেখি, কারণ এখানেই আসল পার্থক্যটা লুকিয়ে আছে। দেখুন, এসআইএফের ন্যূনতম বিনিয়োগ 10 লক্ষ টাকা, যা সাধারণ মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বেশি, কিন্তু পিএমএস বা এআইএফের থেকে বেশ কম। তবে সবচেয়ে বড় গেম চেঞ্জার হল স্ট্র্যাটেজি, যেখানে মিউচুয়াল ফান্ড শুধু শেয়ার কিনে দাম বাড়ার অপেক্ষা করতে পারে, মানে লং অনলি, সেখানে এসআইএফ কিন্তু লং শর্ট দুটোই করতে পারে। আর ট্যাক্স আর খরচের দিক থেকে এটা অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই সুবিধা দেয়, যা পিএমএস বা এআইএফ এর তুলনায় এটাকে বেশ আকর্ষণীয় করে তুলতে পারে। তো নিয়মকানুন তো বোঝা গেল, কিন্তু আসল কথা হলো একজন ইনভেস্টর হিসেবে আমাদের জন্য এখানে নতুন কি আছে? এসআইএফ ঠিক কি প্রমিস করছে? এই লং শট ব্যাপারটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন, একটা সাধারণ মিউচুয়াল ফান্ড অনেকটা একটা টিভি রিমোটের মতো, যেখানে শুধু ভলিউম বাড়ানোর বাটন আছে। কিন্তু সেফ কি করছে? ওতে একটা ভলিউম কমানোর বটনও দিয়ে দিচ্ছে। এর মানে কি দাঁড়াচ্ছে? মানে হলো ফান্ড ম্যানেজাররা শুধু শেয়ার কিনে দাম বাড়ার জন্য অপেক্ষা করবেন না। যদি তাদের মনে হয় কোনো শেয়ারের দাম পড়তে পারে, তাহলে তারা শর্ট সেলিংয়ের মাধ্যমে সেই পড়ন্ত বাজার থেকেও লাভ করার চেষ্টা করতে পারেন। এটাই কিন্তু সেফকে আর 5টা সাধারণ মিউচুয়াল ফান্ড থেকে একদম আলাদা করে দেয়। কিন্তু এই স্ট্র্যাটেজির একটা অন্য দিকও আছে। এটা অনেকটা দুধারী তলোয়ারের মতো। একদিকে যেমন এটা বাজার পড়ার সময় পোর্টফোলিওকে বাঁচাতে পারে, তেমনি অন্যদিকে এটা পুরোপুরি ফান্ড ম্যানেজারের দক্ষতার উপর নির্ভরশীল। কারণ যখন বাজার খুব তেজি থাকে, তখন হয়তো একটা সাধারণ লং অনলি ফান্ড এর থেকে ভালো রিটার্ন দিয়ে দেবে। তাহলে সব মিলিয়ে মূল সুবিধাগুলো কি কি? 1. বিশেষ বা নিশ স্ট্র্যাটেজিতে অ্যাক্সেস। 2. আরও ভালো ডাইভার্সিফিকেশন। আর 3. পোর্টফোলিও বানানোর ক্ষেত্রে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি। এক কথায় বলতে গেলে আইএসআইএফ এমন কিছু অ্যাডভান্সড স্ট্র্যাটেজি অ্যাক্সেস করার একটা রেগুলেটেড রাস্তা খুলে দিচ্ছে, যা আগে সাধারণ বিনিয়োগকারীদের হাতের নাগালের বাইরে ছিল। তো এতক্ষণ তো আমরা শুনলাম এসআইএফ কি করতে পারে। শুনতে বেশ দারুণ লাগছে, তাই না? কিন্তু এবার একটু রিয়ালিটি চেক করা যাক। আমাদের বাজার কি এর জন্য সত্যি প্রস্তুত? বিশেষজ্ঞদের মনে কিন্তু একটা বড় প্রশ্ন ঘুরছে। তারা বলছেন, দেখুন, ফান্ড হাউসগুলো হয়তো একটা লং শর্ট ফান্ড চালু করল, কিন্তু আদতে সেটাকে একটা সাধারণ লং অনলি ফান্ডের মতোই চালালো, আর অজুহাত দিল যে শর্ট করার মতো কোনো সুযোগই তো পাওয়া যাচ্ছে না। আর এই সন্দেহটা কিন্তু অমূলক নয়। ডেটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, এআইএফের জগতে যেখানে শর্ট করার অপশনটা অনেক দিন ধরেই আছে, সেখানে মাত্র 20% ফান্ডই হল ক্যাটেগরি 3 এর। মানে একমাত্র তারাই শর্ট করার ক্ষমতা রাখে, বাকি 80% কিন্তু তা করে না। এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসছে। যদি এত অভিজ্ঞ এআই ফান্ড ম্যানেজাররাই শর্টিংয়ের দিকে তেমনভাবে না ঝোঁকেন, তাহলে এসএফআই কি সত্যিই কোনো পরিবর্তন আনবে? ভারতের মতো একটা গ্রোয়িং ইকোনমিতে বাজারকে শর্ট করার জন্য যে সাহস আর দক্ষতা দরকার, সেটা কি সত্যিই আমাদের ফান্ড ম্যানেজারদের মধ্যে আছে? বিশেষজ্ঞরা আরও কিছু চিন্তার বিষয় তুলে ধরেছেন, যেমন আমাদের দেশে কি শর্টিং করার মতো স্কিলসেট সত্যি আছে?
এই ধরনের জটিল প্রোডাক্ট সাধারণ বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়ার মতো যথেষ্ট ডিস্ট্রিবিউটর কি আছে? এই সব প্রশ্ন কিন্তু সিডিএফের ভবিষ্যৎ নিয়ে ভাবাচ্ছে। তো এত সব আলোচনার পর শেষ কথা কি? একজন বিনিয়োগকারীর পোর্টফোলিওতে এসআইএফের জায়গা হওয়া উচিত কিনা? কোনো সিফে ইনভেস্ট করার আগে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, নিজের রিস্ক নেওয়ার ক্ষমতাটা বুঝতে হবে। দ্বিতীয়ত, দেখতে হবে হাতে যথেষ্ট সময় আছে কিনা, কারণ এই ফান্ডগুলোর পারফর্ম করতে সময় লাগে। তৃতীয়ত, শুধু নাম দেখে নয়, ফান্ডের আসল স্ট্র্যাটেজিটা ভালো করে বুঝতে হবে। আর সবশেষে নেটওয়ার্থের বিষয়টাও মাথায় রাখতে হবে। তাহলে আমাদের ভার্ডিক্ট কি? দেখুন, এসআইএফ নিঃসন্দেহে একটা শক্তিশালী টুল। এর সম্ভাবনা অনেক, কিন্তু এখনই হুট করে ঝাঁপিয়ে না পড়ে বরং একটু ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। দেখা যাক ফান্ড ম্যানেজাররা এই নতুন ক্ষমতাটাকে কিভাবে ব্যবহার করেন। তার এই শেষ প্রশ্নটা এটাই, এসআইএফ কি ইনভেস্টিংয়ের জগতে একটা সত্যিকারের বিবর্তন, নাকি এটা শুধু একটা পুরনো বোতলের নতুন লেভেল? এর উত্তরটা কিন্তু সময়ই বলে দেবে। দেখা যাক ভারতীয় বিনিয়োগের জগতে এটা কোনো গেম চেঞ্জার হতে পারে কিনা। সব মিলিয়ে আমার আসল লক্ষ্য হল আপনাদের প্রত্যেককে আর্থিকভাবে এতটাই শক্তিশালী করে তোলা যাতে সবাই নিজের টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে এবং আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা হলো, নিজের আর্থিক আত্মবিশ্বাস তৈরির পথে প্রথম পদক্ষেপটা কবে নেওয়া যায়? উত্তরটা খুব সহজ, আজ, এই মুহূর্ত থেকেই। শেখা শুরু করাটাই হলো প্রথম ধাপ। আর এই পুরো যাত্রায় আমি আপনার সঙ্গে আছি। চলুন স্মার্ট ইনভেস্টিংয়ের পথে একসঙ্গে এগিয়ে যাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আসুন আমরা শুধু শিখব না, একসঙ্গে গ্রো করব।